আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নিউ ইয়র্কে আওয়ামী সমর্থকদের হামলার ঘটনায় সরকারের গভীর দুঃখ প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ বিক্ষোভ। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আঘাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। যুদ্ধ, সংঘাত, হানাহানি বন্ধের আহ্বানে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু। চলমান সহিংসতার জন্য মহাসচিবের ক্ষোভ, অকার্যকর সংস্থা বললেন ট্রাম্প। শাপলার বদলে এনসিপিকে অন্য প্রতীক প্রস্তাবের আহ্বান ইসির। সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। এখনো দলীয় মনোনয়নের ব্যাপারে কাউকে সবুজ সংকেত দেয়নি বিএনপি। জনবান্ধব কার্যক্রমে এগিয়ে থাকারাই পাবেন ধানের শীষ, জানালেন রিজভী। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ 7 জনকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে। নাগরিক নিরাপত্তা নিয়ে শঙ্কা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে দোষীদের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া ব্যাখ্যা দেওয়া হয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয়েও। এদিকে বিমানবন্দরে নেতাদের হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। অব্যাহত আছে বিক্ষোভ, প্রতিবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা চড়াও হয় বিএনপি ও এনসিপি নেতাদের ওপর। নেতাদের লাঞ্ছিত করার ঘটনায় দেশ জুড়ে বইছে নিন্দার ঝড়। ঘটনার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিম ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বিকালে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আঘাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের আপনার জন এফ কেনেডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আওয়ামী লীগের প্রশ্নে জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিষিদ্ধ ছাত্রলীগ প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী, তারা হচ্ছে শিশু হত্যাকারী। বিকেলে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। এ সময় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতারা। অন্তর্বর্তী সরকারকে তারা যেভাবে ফ্যাসিবাদের দোসরদের যেভাবে তারা দুধ কলা দিয়ে তারা পুষছেন, আপনারা মনে রাখবেন এই আঘাত কিন্তু আপনাদের উপরেও আসবে। একটা রাষ্ট্রযন্ত্র কতটা নিষ্ক্রিয় হলে, আপনাদের লোকরা কতটা নিষ্ক্রিয় হলে এরকম ম্যাসাকার লেভেলের জিনিসগুলো বাইরের দেশে হচ্ছে, বাইরের দেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যে কোনো ফর্মে রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না। আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন্ড বাংলাদেশের দিকে নিয়ে যাব, যেই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসরের জায়গা হবে না। নিউ ইয়র্কে জাতীয় নেতাদের ডিম মেরে অপদস্থ করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করে রেড জুলাই। যারা আপুর সাথেও খুব অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আমরা এই
এই আচরণের তীব্র নিন্দা জানাই এবং সেই নিন্দার ধারাবাহিকতায় আমরা আজকে এই ডিম নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা নানানভাবে নানান পরিচয়ে আসতেছে, কখনো আনসার লীগ, কখনো ডক্টর লীগ, কখনো পুলিশ লীগ, এভাবে নানান লীগে তারা ফিরতেছে এবং আমরা সর্বশেষ একটা লীগ খুঁজে পাইলাম, সেটা হচ্ছে ডিম লীগ। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন। এক বিবৃতিতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ। এর আগে গতরাতে নিউ ইয়র্কের বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম ছোড়া হয়, চেষ্টা হয় মির্জা ফখরুলদের গাড়ি বহরে বাধা দেওয়ার। এসব ঘটনাকে দূতাবাসের সমন্বয় এবং ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবে দেখছেন সফরে যাওয়া রাজনীতিকরা। এনসিপি, বিএনপি ও জামায়াত নেতারা বলছেন টার্গেট করে এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ডিম ছোড়া হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে। বিএনপি মহাসচিব সহ একই সাথে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এনসিপির দুই নেতা। এনসিপি নেতারা গাড়িতে উঠলে তা আটকে বিক্ষোভ করে আওয়ামী লীগ কর্মীরা। আক্তার হোসেনকে বহনকারী গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের। পরে হোটেলের বাইরে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানায় এনসিপি। উল্টো পাশে আগে থেকে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরাও এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে। এ নিয়ে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেল এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা। বিক্ষোভের পর এনসিপি নেতারা বলেন, এ ধরনের হামলায় অবাক হননি তারা। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে। হোটেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে সাক্ষাৎ করতে আসেন দলের নেতাকর্মীরা। এ সময় দলগুলোর ঐক্যের উপর জোর দেন তিনি। বলেন, দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। সফরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে হোটেলে শুভেচ্ছা বিনিময় করতে আসেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। সে সময় তিনিও আক্তারের উপর হামলা নিয়ে কথা বলেন। এটা অবশ্যই এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, ওই ধরনের আচরণ। আওয়ামী লীগের যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, এখন পালিয়ে অন্যখানে আছে, এদের কাছ থেকে এগুলা তো এক্সপেক্টেড। আক্তারের উপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানান প্রেস সচিব। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থান করবেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আসা রাজনীতিকরা। প্রফেসর ইউনূসের জাতিসংঘ মিশনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে দারুণ প্রশংসা কুড়িয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই সফরের প্রথম দিনই বিমানবন্দরে নেতৃবৃন্দের অভ্যর্থনা এবং নিরাপত্তার বিষয়ে ঘাটতি ছিল, এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। আর তাই আগামী দিনগুলোতে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। নিউ ইয়র্ক সফরে আক্তার হোসেনের উপর ডিম ছোড়ার প্রতিক্রিয়ায় এই অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ক্রমাগত হামলা, ষড়যন্ত্র, অপতৎপরতা ঠেকাতে সরকারের কোনো উদ্যোগ নেই। এই ঘটনায় সরকার ও পররাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা চাওয়ার পাশাপাশি নিউ ইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগের দাবি তোলেন তিনি। সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একই সাথে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।
এরই প্রতিক্রিয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতিকদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়গুলো তুলে ধরেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। সরকার ও পররাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার জবাবদিহিতার আহ্বান জানান নাহিদ ইসলাম। বলেন, হামলার সাথে জড়িত সবাইকে চিহ্নিত করতে হবে। একই সাথে তোলেন নিউ ইয়র্ক কনসুলেটর জেনারেলের পদত্যাগের দাবি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি করলে সেটি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বলেও সতর্ক করেন নাহিদ ইসলাম। বলেন, দেশ পুনর্গঠনের প্রশ্নে আপোষের রাজনীতি সম্ভব নয়। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীকে অনড় তার দল, এমনটাও জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সাথে নির্বাচনে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হবে কিনা সেই প্রশ্নের জবাবে জানান, এ বিষয়ে আলোচনা চলছে। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকে অটল আছি। গণ অধিকার পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি, সেটা আলোচনার পর্যায়ে রয়েছে। আওয়ামী পুনর্বাসন থেকে সরে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করার আহ্বানও জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মানে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরীক হতে। তরুণদের সমর্থন তাহলে তারা পাবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনৈতিক দলের নেতাদের হেনস্থার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় আক্তার হোসেনকে হেনস্থা করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা। এর আগে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনা ঘটলেও সরকারের কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি বলে অভিযোগ করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। বিক্ষোভ হয়েছে রংপুরেও। স্থানীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এনসিপি নেতাকর্মীরা। বক্তারা বলেন, যারাই ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে আনতে চাইবে তাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে লড়াই অব্যাহত থাকবে। এদিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে মানববন্ধন করেন এনসিপি নেতাকর্মীরা। এই সময় শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে তারা। বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো সর্বত্র রয়েছে, তাদের সমূলে উৎপাটন করতে হবে। প্রশাসনের নির্বিকার ভূমিকার কারণে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতে পারছে বলেও অভিযোগ করেন তারা। এছাড়া খুলনা, দিনাজপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এনসিপি নেতাকর্মীরা। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সংঘাত এবং হানাহানি বন্ধের আহ্বানের মধ্য দিয়ে শুরু হলো জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন। মূল অধিবেশনে দেয়া ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ক্ষোভ জানিয়ে বলেন, বিশৃঙ্খলা ও দুর্ভোগের যুগে প্রবেশ করেছে বিশ্ব। শান্তি এবং স্থিতিশীলতা পথগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে সংঘাত বন্ধে জাতিসংঘকে অকার্যকর আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের ৮০ বছর, এই প্রতিবাদে নিউ ইয়র্কে শুরু হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল পর্ব। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বভাবতই এবারের আয়োজনে গুরুত্ব পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজা ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত আর লড়াইয়ের কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। আমরা বেপরোয়া, বিশৃঙ্খলা এবং মানবিক দুর্ভোগের যুগে প্রবেশ করেছি।
শান্তি ও উন্নয়নের যে পথগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। গাজার ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে। মৌলিক মানবতাকে অবজ্ঞা করার ফল এগুলো। জাতিসংঘের বাৎসরিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রে ছিল মার্কিন প্রেসিডেন্টের ভাষণ। এ সময় সংঘাত বন্ধে ব্যর্থতার অভিযোগে জাতিসংঘের উপরই ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে, কিন্তু সংঘাত বন্ধে এটি অকার্যকর। তাই আমাকেই সংঘাত থামাতে হয়েছে। আমি 7টি যুদ্ধ থামিয়ে দিয়েছি। এসব যুদ্ধ থামানোয় আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিলে তা হামাসকে পুরস্কৃত করবে বলেও মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। গাজায় চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত, কিন্তু ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিলে তা হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে পুরস্কৃত করা হবে। 7 অক্টোবরের ঘটনা কেউই আমরা ভুলে যাইনি। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। অংশ নিয়েছেন বিশ্বের প্রায় 150টি দেশের রাষ্ট্র সরকার প্রধান সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, শুরু হয়েছে জাতিসংঘের মূল আনুষ্ঠানিকতা। বিস্তারিত জেনে নেব। নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, মূল অধিবেশনে বিশ্ব নেতারা ঠিক কোন কোন ইস্যুতে জোর দিচ্ছেন সে বিষয়ে আগে জানতে চাই আপনার কাছ থেকে। আপনি জানেন যে ইতিমধ্যে যে 23 থেকে 27 তারিখ পর্যন্ত যে জেনারেল ডিবেটটি সেটি আসলে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে, এবং তারপরই আসলে ইন্দোনেশিয়ার প্রতিনিধি তিনি আসলে কথা বললেন, এবং এই মুহূর্তে রিসেপ তাইয়েপ এরদোগান তিনি আসলে কথা বলছিলেন। ফলে যেই 23 থেকে 27 তারিখ পর্যন্ত যেই 4 থেকে 5 দিন মূলত একটা এক্সাইটিং মোমেন্টাম থাকে মূলত পুরো এই জেনারেল অ্যাসেম্বলি জুড়ে, সেটি শুরু হয়ে গেছে। এবং সেখানে যুক্ত হতে আনুষ্ঠানিকভাবে আজকে বাংলাদেশের প্রতিনিধি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন, যেখানে আসলে বিশ্ব নেতাদের সাথে তিনি আসলে কথা বলবেন। একই সাথে বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত পরিস্থিতি এবং টেকসই উন্নয়ন এবং উন্নয়নের বিষয়ে আসলে তিনি কথা বলবেন। এবং সেই প্রেক্ষিতে আজকে সকালবেলায় তিনি যুক্ত হয়েছিলেন সেই জেনারেল অ্যাসেম্বলিতে। তারপরে আজকে মূলত তার 7টি প্রোগ্রাম রয়েছে, কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির মধ্যে দ্বিতীয় কর্মসূচি হিসেবে রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সাথে বৈঠক রয়েছে, এবং সেটি আসলে ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেখানে মূলত বাংলাদেশের রপ্তানি সুবিধা, বিশেষ করে তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সুযোগ বাড়ানো, বৈষম্য কমাতে তিনি আসলে আলোচনা করেছেন। একই সাথে সকাল 11টায় অর্থাৎ স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সকাল 11টায় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গেও তিনি বৈঠক করেছেন, এবং বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কর্মসূচির জন্য নতুনভাবে অর্থায়ন, এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং সবুজ জ্বালানির ক্ষেত্রে যেটি আসলে জলবায়ু সংশ্লিষ্ট, সেই ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ। এরপরই আসলে নেদারল্যান্ডসের রানীর সাথে দ্বিতীয় সাক্ষাৎটি রয়েছে, এবং তারপরে আসলে বেসরকারি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে বিশ্ব নেতাদের সাথে তার আসলে আলাদা কর্মসূচি রয়েছে। এবং কর্মসূচির মধ্যে আজকে আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে যে সন্ধ্যায় স্থানীয় সময় নিউ ইয়র্কের সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নৈশভোজে আসলে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই নৈশভোজে আসলে দুই দেশের তো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবেই, একই সাথে যৌথভাবে বাংলাদেশের কৌশলগত সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সক্ষমতা আরো কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে হয়তো অনানুষ্ঠানিকভাবে সেখানে হয়তো বেশ কিছু আলোচনা হবে। তবে আজকে এই যে জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে যে ডিবেটটি শুরু হয়ে গিয়েছে সেটি অন্যান্য অনেক জায়গা থেকে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জায়গা থেকে তো গুরুত্বপূর্ণ অবশ্যই। আপনি জানেন যে এবার বাংলাদেশের জাতিসংঘের এই যে সাধারণ অধিবেশনের পরপরই কিন্তু রোহিঙ্গা কনফারেন্সের একটি আয়োজন করেছে বাংলাদেশ, এবং সেখানে তত্ত্বাবধান করছে জাতিসংঘ। ফলে সেখানেও কিন্তু ডক্টর ইউনূসের যে বক্তব্য 26 তারিখে হতে যাচ্ছে, 26 তারিখ স্থানীয় সময় দুপুর 1:30টায়, সেখানেও কিন্তু বিশেষভাবে আলোকপাত করা হচ্ছে বিভিন্ন বিষয়। এবং এই যে এবারের সাধারণ অধিবেশন ডক্টর ইউনূসের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কেননা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এটি হয়তো হতে যাচ্ছে তার শেষ অধিবেশন। ফলে সেটিকে কিভাবে আরো স্মরণীয় করে রাখা যায় এবং সেটাকে দ্বিপাক্ষিক ভাবে এবং বহুপাক্ষিক ভাবে কিভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তিনি আরো আলোচনা করবেন, এবং বিস্তারিত সেই আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই যেই প্রেক্ষাপটগুলো এবং বিষয়গুলো চলে আসবে নিশ্চয়ই সেগুলো আপনাদেরকে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সেগুলো জানাতে পারবো। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। নির্বাচন কমিশনের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তালিকার মধ্য থেকে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠানোর আহ্বান জানান তিনি। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল নিবন্ধনের আবেদনের দুবারই শাপলা প্রতীক বরাদ্দ চেয়েছে দলটি। সোমবার সিইসির সাথে বৈঠকের পর আবারও প্রতীকের ব্যাপারে এনসিপি জানায় সুদৃঢ় অবস্থান। শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে। ভেটিংয়ের জন্য পাঠানো আচরণবিধি এবং প্রতীক তালিকা অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। তালিকার ১১৫টি প্রতীকের মধ্যে নেই শাপলা, বাদ যায়নি নৌকা প্রতীক। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতিতে ওনাদেরই বলতে হবে। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরেন তিনি। জানান ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে অংশীজনদের সাথে ইসির সংলাপ। সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। প্রবাসী ভোটার এবং তাদের ভোটাধিকারের বিষয়ে প্রতিনিয়ত জানানো হবে, এমনটাও জানান সিনিয়র সচিব। বলেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। ইনশাআল্লাহ আমরা একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের দায়িত্ব পালনে প্রথমবার পুলিশের জন্য প্রায় ৪০০ কোটি টাকায় কেনা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়েছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এর মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে নির্বাচন। অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ডলার কেনা নিয়েও। জানান, আপৎকালীন সময়ের জন্য বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তা যথেষ্ট নয়। এছাড়া ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের মানোন্নয়ন করে এ গ্রেডে উন্নীত করা এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের ক্রয় প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর বিরোধী শক্ত অবস্থানে বিএনপি। দিনের নানা কর্মসূচিতে পিআর পদ্ধতি সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র করছে ৭১-এর পরাজিত শক্তি। অন্যদিকে নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নেতাদের জনবান্ধব কর্মসূচি বাড়ানোর আহ্বান জানানো হয়। রাজধানী ও দিনাজপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত। দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলিতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যারা পিআরের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, ঠিক আছে, আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন, জনগণ যদি আপনারটা বেছে নেয়, ঠিক আছে, আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে। কোনো অধ্যাদেশ করে, কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করে দয়া করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না। দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনে প্রার্থিতার বিষয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপির পক্ষ থেকে এখনও কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হয়নি। জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়ন দেয়া হবে। বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। অনুমিত হচ্ছে বিএনপিতে বিভেদ বিসম্বাদ সৃজনের অশুভ অভিপ্রায় নিয়ে কতিপয় মিডিয়া যথেচ্ছভাবে মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন। দল যাকে মনোনয়ন দিবে তার জন্য সকলে আপনারা কাজ করবেন। মঙ্গলবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। ৭১-এর পরাজিতরা নির্বাচন বানচালের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ১/১১ সংকটময় মুহূর্তে যিনি এই বিএনপি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, মির্জা ফখরুল এই ধরনের কোনো কথা বলেননি। জানান, সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর। মির্জা ফখরুল এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। এছাড়া এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বানও জানিয়েছেন দলের মহাসচিব। রাকসুর পর এবার পেছালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। ৩ দিন পিছিয়ে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 15 অক্টোবর। বিষয়টি নিশ্চিত করেছেন জাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। তফসিল অনুযায়ী জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল 12 অক্টোবর। দুর্গাপূজা এবং নির্বাচনী প্রচারণার সময় কম থাকায় প্রার্থীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি তদন্তের মাধ্যমে প্রকাশ্যে গড়িমসি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। দুপুরে উপাচার্যের কার্যালয়ে ভিসির সাথে সাক্ষাৎ করে তদন্তের সবশেষ তথ্য জানতে চান তিনি। এ সময় তার সাথে ছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি আব্দুল কাদের। পরে এক ব্রিফিংয়ে আবিদ বলেন, নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, গাউসুল আজম সুপার মার্কেটের নিচতলায় যে ব্যালট পাওয়া গেছে তা আমলে নিচ্ছে না কমিশন। এই ব্যালটকে কে বা কারা ছাপিয়েছিল তা তদন্ত করে সবাইকে জানানো প্রশাসনের দায়িত্ব বলেও জানান আবিদ। আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ব্যালট পেপারের বিষয়ে এখনো সদুত্তর দিতে পারেনি প্রশাসন। উমামার অভিযোগ, SM হল ও জহুরুল হক হলের ভোটার উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে। এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। এই যে সমস্যাগুলো বা এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে, সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে, বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মধ্যে সংশয়টা তৈরি হচ্ছে, স্বচ্ছতা জবাবদিহিতা সেই জায়গাটা নিশ্চিত করা হোক। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3য় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগের ক্লাস পরীক্ষার প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। সকালে প্রশাসনিক ভবনের পাশে লিচুতলায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং ফৌজদারি আইনে বিচারের দাবি জানান তারা। তবে চলমান শাটডাউন কর্মসূচি থেকে সোমবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন জামায়াতপন্থী শিক্ষকরা। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে আন্দোলনকারীরা শিক্ষকের উপর হামলায় জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। সন্ধ্যায় নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানানোর কথা আন্দোলনরতদের। দুপুরে রাজধানীর মহাখালীতে গুলশান সার্ভিস স্টেশনে বিস্ফোরণের ঘটনায় 7 জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। স্টেশন ম্যানেজারের দাবি, ওয়েল টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠানের লোকজন সেখানে ক্যালিব্রেশনের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বেশ কিছু সিসি ক্যামেরা থাকার পরেও ঘটনার ফুটেজ দিতে টালবাহানা ও অসহযোগিতা করে প্রতিষ্ঠানটি। মহাখালীর আমতলায় অবস্থিত প্রায় 60 বছরের পুরাতন পেট্রোল পাম্প গুলশান সার্ভিস স্টেশন। এখানেই দুপুর 1টা নাগাদ ঘটে বিকট বিস্ফোরণ। দগ্ধ হন 7 জন। তাদের সবাই 10 থেকে 35% দগ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে।
সরজমিনে দেখা যায় পাম্প কর্তৃপক্ষ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সকল আলামত সরিয়ে ফেলেছে। ম্যানেজারের দাবি, ওয়ার্ল্ড টেকনোলজিস এর কর্মচারীদের অদক্ষতা ও অজ্ঞতার কারণেই বিস্ফোরণ ঘটে। 1965 সন থেকে ফিজিক্যাল ক্যালিব্রেশন হচ্ছে না। 65 সনের লোহা দিয়া যে বানানো, সেটা আদৌ ক্ষয় হয়েছে কি হয় নাই এটা আমাদের কেউ জানা নাই। সেরা সস্তার বিজনেস খুঁজতে যাইয়া সাধারণ পাবলিক টোকাইয়েন না, তারা এক্সপ্লোসিভ জ্ঞান রাখছে কিনা আমি জানি না। তিনি দাবি করেন ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং এতে পাম্পের একজন কর্মচারী হাতে আঘাত পায়। আমাদের কোনো লোক ওই ক্ষতি হয় নাই। সিসি ক্যামেরার ফুটেজ চাইলে সাংবাদিকদের সাথে টালবাহানা শুরু করেন তিনি। এমনকি কম্পিউটারের পাসওয়ার্ড না জানার কারণে কর্তৃপক্ষ ঘটনার ফুটেজ দেখেনি দাবি তার। পাসওয়ার্ডটা একটা টেক্সট করে দিলেও তো হয়। যে এই পাসওয়ার্ড এই পাম্পে 2 ট্যাঙ্কের ধারণ ক্ষমতা প্রায় 30,000 লিটার, যা কিনা বিপুল ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। এমন বিস্ফোরণের ঘটনায় নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মারা গেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলার্স কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে রিয়াদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে হয় তার জানাজা। সৌদি বাদশাহ সালমানের নির্দেশ অনুযায়ী মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী সহ সৌদি আরবের বিভিন্ন মসজিদে তার গায়েবানা জানাজা হয়। রাজকীয় আদালতের বিবৃতিতে বলা হয়, আল শেখের মৃত্যুতে এক বিশিষ্ট আলেমকে হারিয়েছে সারা বিশ্বের মুসলিমরা। এই শোক সংবাদ পুরো ইসলামী বিশ্বকে গভীরভাবে ব্যথিত করেছে। দীর্ঘ 35 বছর হজে খুতবা দিয়েছেন শেখ আব্দুল আজিজ আল শেখ। তার বয়স হয়েছিল 82 বছর। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।